তানজিল ভাই একটু বলবেন, একেবারে প্রপার হিসেবে চলে যাই যে বিঘা প্রতি হিসেব যদি আমরা করি তাহলে সেখানে জৈব সার বা ভার্মি কম্পোস্টও ব্যবহার করে অনেকে, তো জৈব সার, ইউরিয়া সার যেগুলো আছে এগুলো সব মিলিয়ে পরিমাণটা আসলে কত হওয়া চাই? চাচা যেটা বললেন যে উনি রিচ অ্যান্ড ফারো, উনি যে রিলিজ বলতেন ওটাকে আসলে বলে আমাদের ভাষায় রিচ অ্যান্ড ফারো। রিচ অ্যান্ড ফারো করলে একটা উঁচু বেড থাকে, তার পাশে নালার মতো থাকে, যার কারণে পানি জমতে পারে না। এটা অনেক ভালো একটা পদ্ধতি। এই পদ্ধতিতে যদি আমরা ফুলকপি চাষ করতে যাই সেক্ষেত্রে আমাদের সারও কিন্তু কম লাগে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের ইউরিয়া দিতে হয় বিঘাপতি 35 কেজি। চাচা যেটা বললেন এমওপি বা পটাশ সার, এটা দিতে হয় বিঘাপতি 6 কেজি। টিএসপি দিতে হয় বিঘাপতি 8 কেজি। জিপসাম দিতে হয় বিঘাপতি 6 কেজি। আর বোরন সার যেটা, এটা দিতে হয় আপনার হাফ কেজির মতো, কিন্তু বোরন সারটা দিতে হয় বছরে একবার ফুল ফোটার আগে বোরন সারটা ব্যবহার করতে হয়। আর আমাদের ইউরিয়া যেটা, সেটার 3 ভাগ করে 1 ভাগ দিতে হয় জমি তৈরির সময়, বাকি 2 ভাগ 2 কিস্তিতে দিতে হয়। এটা কোন সময়টাতে? এটা 1 মাস পর পর। কিভাবে দিবে? ছিটিয়ে দেওয়া হবে নাকি এই যে বেড করা হচ্ছে, বেডের মাঝখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, সেখানে দিলে ভালো হয়? আচ্ছা, বেডের মাঝে যেটা রো, এই ফারোতেও সার দেওয়া যায়, কিন্তু ছিটিয়ে দিলে সারটা খুব ভালোভাবে আমরা গাছে ব্যবহার করতে পারবো। সারের যে লসটা এটা কম হবে। এক্ষেত্রে আমরা শুধুমাত্র ইউরিয়া সারের 2টা কিস্তি বাদ রাখবো, আর এর সাথে বোরন সারটা বাদ রাখবো, যেটা আমরা পরে ব্যবহার করব। কেঁচো সারটা আমরা যদি বিঘাপতি 3 ট্রলি চাচা বলতেছেন, কিন্তু আমরা আসলে হিসাব মতে যেটা বিঘাপতি 1 টনের মতো ব্যবহার করতে হয় গোবর সারের সাথে মাটি তৈরির সময়। যদি এটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু ফলন ভালো হয়। চাচা, এই পর্যায়ে আপনার কাছে একটু শুনি, আপনি জমি প্রস্তুত করেছিলেন আশ্বিনের প্রথম দিকে, তারপরে এই যে সার ব্যবহার করলেন, জমি প্রস্তুত করলেন, এর কতদিন পরে চারা রোপণ করলেন এবং কিভাবে? জমি তৈরি করার 1 সপ্তাহ পরে। বেড থেকে বেডের দূরত্ব কত রেখেছেন? 24 ইঞ্চি। একটা বেডে কতগুলো চারা রোপণ করা গেছে? ম্যাক্সিমাম 80 পিস, 100 পিস। আর খরচ হয়েছে কত বিঘা প্রতি? খরচ বিঘা প্রতি ম্যাক্সিমাম 60,000 টাকা। 60,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, এবার আমরা যেহেতু আমাদের সাথে কৃষি বিশেষজ্ঞ তানজিল ভাই রয়েছেন, আমরা এই পুরো ক্ষেত দেখবো, ওনাকে দেখাবো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভাইয়াকে প্রশ্ন করবেন, আর তানজিল ভাইয়া এই ফলন দেখে বলবেন যে আপনার এই মুহূর্তে ক্ষেতে কোনো রোগ ব্যাধি আছে এরকম কি মনে হচ্ছে? না, ফসল দেখে যা বুঝতে পারতেছি যে চাচা মনে হয় যে আমাদের যে অমৌসুমী যে বৃষ্টিপাতটা এবার হয়েছে, চাচা তারপরে হয়তো বা এবার ফুলকপিটা লাগিয়েছেন, যার জন্য ফুলকপিতে কোনো প্রবলেম এখন পর্যন্ত উনি পান নাই। আর ওনার ফুলকপি মোটামুটি খুব ভালোই দেখতে পাচ্ছি, গাছগুলো দেখেন, আপনিও দেখতে পাচ্ছেন। তারপরেও ফুলকপিতে কাটুই পোকাটা সবচেয়ে বেশি আক্রমণ করে থাকে। কাটুই পোকার জন্য আমরা আসলে ফুলকপির ফুলটাই আমরা পাই না, কারণ কাটুই পোকাটা কি করে, আপনার গাছের গোড়া পুরোটা কেটে ফেললে ফুল পর্যন্ত যাবেই না, তার আগেই গাছটা কি হবে, সিডলিং অবস্থায় বা চারা অবস্থায় গাছটা মারা যায়। এখন এই কাটুই পোকা থেকে বাঁচতে হলে আমাদের কার্টাপ গ্রুপের বালাইনাশক ব্যবহার করতে হবে। যেমন বাজারে কিছু আছে, যেমন কাটাপ, সানটাপ, এগুলো যদি প্রতি লিটারে আমরা 1 মিলি ব্যবহার করি, 5 দিন পর পর 2 ডোজ ব্যবহার করি, তাহলে আমরা এই কাটুই পোকা থেকে বাঁচতে পারবো। যদি আমরা আক্রমণ বেশি দেখি, কাটুই পোকা বা লেদা পোকা যেটা বলে, এটার আক্রমণ যদি আমরা বেশি দেখি, তাহলে আমরা স্পিনোসেট গ্রুপের ট্রেসার নামের একটা ওষুধ আছে, বাজারে এটা খুব পাওয়া যায়। এটা আমরা প্রতি লিটারে যদি 1 মিলি ব্যবহার করি, চাচারা যদি 5 দিন পর পর 2 বার এই স্পিনোসেট গ্রুপের বালাইনাশক ট্রেসার যেটা বললাম, এটা যদি ওনারা ইউজ করেন, তাহলে এই কাটুই পোকা থেকে ওনারা খুব ভালোভাবে মুক্তি পাবেন আর কি। এটা ফুলকপির জন্যও যা, বাঁধাকপির জন্যও তাই। আচ্ছা, তাহলে কৃষি কাজ করে আপনি ভালো আছেন চাচা? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কৃষি কাজ করে উন্নতি করতে পেরেছি বা কৃষি কাজে নিয়োজিত আছি। আচ্ছা।